সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে। আজ 103তম পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত নিয়মিত এই আয়োজনে আমরা নানা স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো স্ক্লেরোডার্মা নিয়ে। এই শব্দটি অনেকের কাছেই নতুন, অনেকেই জানেন না হয়তো এই রোগটি সম্পর্কে। কিন্তু এই রোগীর সংখ্যা কিন্তু আমাদের দেশে নেহায়াত কম নয়। আমরা এই রোগটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। দর্শক, আমাদের সাথে আছেন মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম স্যার। তিনি এমবিবিএস, ডিএমসি, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। স্যার, আপনাকে আমি এবং রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে এবং সর্বোপরি ডেল্টা ফার্মার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই রাজ টিভিতে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমি একটু দর্শকদেরকে বলি দর্শক কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন আলোচনায়। দর্শক, আমাদের সরাসরি দেখছেন রাজ টিভির পর্দায়। আমরা কথা বলবো স্ক্লেরোডার্মার রোগ এবং চিকিৎসা নিয়ে। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, বিশেষ করে যারা এই রোগে আক্রান্ত আছেন রোগী, তারা যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ চান কিংবা কোনো সমাধান চান, আমাদের কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন সময় নাম, বয়স, আপনার সমস্যার কথা একটু বিস্তারিত লিখে কিন্তু জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে সমাধান দিবেন আশা করছি। দর্শক, আমাদের আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাস্টিট হিউপাসিট। আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যারা দেখছেন, যাতে আমরা আমাদের তথ্য পরামর্শগুলো যাদের সব থেকে বেশি দরকার তাদের কাছে পৌঁছে দিতে পারি। আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। স্যারের কাছে, মোহাম্মদ জাহাঙ্গীরুল আলম স্যারের কাছে। স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাই স্যার, স্ক্লেরোডার্মা এই শব্দটির সাথে অনেকেই পরিচিত নন যারা আমাদের দেখছেন। স্যার, এই বিষয়টি নিয়ে একটু দর্শকদের যদি জানান থাকে, অসুখটি আসলে কি? ধন্যবাদ। স্ক্লেরোডার্মা জিনিসটা, ডার্মা মনে হচ্ছে আমাদের স্কিন, স্ক্লেরো হচ্ছে হার্ডেনিং। তো আমাদের সবচেয়ে যে জিনিসটা বেশি দেখা যায় যে আমাদের স্কিনটা, চামড়াটা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই কারণে মূলত স্ক্লেরোডার্মা নামটা এখানে এসেছে। যদিও স্ক্লেরোডার্মা শুধু স্কিনেরই সমস্যা করে বা চামড়ার সমস্যা করে তাই না, এটা আমাদের বিভিন্ন ইন্টারনাল অর্গান, সে অর্গানগুলো এফেক্ট করে ফেলে। যেমন আমাদের হার্ট, লাং, তারপরে আমাদের পরিপাকতন্ত্র। হ্যাঁ, তো এছাড়াও আমাদের চামড়ার তো সমস্যাগুলো আছে। তো সে এই জন্য, যদিও নামটা স্ক্লেরোডার্মা, কিন্তু এটা আসলে স্ক্লেরোডার্মার সাথে অন্যান্য আমাদের ইন্টারনাল অর্গানও ইনভলভ করে ফেলে। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে চামড়াটা একটু শক্ত হয়ে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে স্ক্লেরোডার্মায় স্যার যেটি বলেন যে এটি দেখা দিচ্ছে। এবং এছাড়াও এটি কিন্তু আমাদের চামড়া ছাড়াও আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে, এবং এই বিষয়ে আমরা আরো পরবর্তীতে জেনে নিব স্যারের কাছ থেকে। আর স্যার, এই যে স্ক্লেরোডার্মা সম্পর্কে জানলাম, স্যার এই অসুখটির পেছনের কারণটা কি স্যার? এটি কি কোনো অটো ইমিউন ডিজিজ? স্যার, একটু এই বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন। হ্যাঁ, ধন্যবাদ। ঠিকই বলেছেন, এটা আসলে অটোইমিউন ডিজিজ বা তার মধ্যে কানেকটিভ টিস্যু ডিজিজের অন্তর্গত। এটার কারণ যদি ওভাবে বলতে হয়, অটোইমিউন ডিজিজ গুলো যেটা আমাদের প্রসেসটা সেরকম যে আমাদের অটো ইমিউন মানে নিজের ইমিউন সিস্টেমই আমাদের নিজেদের বিরুদ্ধে কিছুটা কাজ করে। সেই সমস্যাটাই বিভিন্ন অটোইমিউন ডিজিজের কারণ। আরো যদি পেছনের কারণ বলতে যাই, আসলে ওভাবে ঠিক মানে কারণটা ওভাবে পরিষ্কার না, আননোনই বলা যায়। তারপরেও বলা যায় যে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। সেই রিস্ক ফ্যাক্টর যদি কারো থাকে, কোনো মানুষ যদি জেনেটিক্যালি সাসেপ্টিবল হয়, তার হয়তো ওর ধরনের কিছু জিন আছে, এর সাথে যদি সে প্রপার একটা এনভায়রনমেন্টে এক্সপোজার হয়, সে এনভায়রনমেন্ট এবং জেনেটিক্স এই দুইটার কম্বিনেশন যখন হয়, তখন তাদের এই ঝামেলাটা হয়। এটা সবার হয় না। হয়তো কারো জেনেটিক ঝামেলা আছে কিন্তু এনভায়রনমেন্টাল এক্সপোজার হয়নি, তাদের পরিবেশের সাথে সেরকম সংশ্লেষ হয়নি সেরকম পরিবেশের সাথে, তার হয়তো রোগটা নাও হতে পারে। আর জেনেটিক না হলে শুধু এনভায়রনমেন্ট দিয়ে বা শুধু পরিবেশের ওটা দিয়েও হচ্ছে না। আর আলটিমেটলি প্রসেসটা হচ্ছে এটা অটোইমিউন ডিজিজ, যেটা আমাদের ইমিউন সিস্টেমটাই আমাদের রোগ প্রতিরোধের যেটা কথা, সেটাই আবার আমাদের রোগ তৈরি করতে সাহায্য করছে আর কি। তো ওই ধরনের একটা রোগ। ধন্যবাদ স্যার। স্যার, এই রোগটিতে আসলে মূলত কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে?
ছেলে বা মেয়ে ভেদে কি কোনো তফাৎ আছে স্যার? হ্যাঁ, ধন্যবাদ। ছেলে বা মেয়ে ভেদে এটা তফাৎ আছে, সেটা হচ্ছে যে স্পেশালি এটা বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম এসেছে। কোনো কোনো স্টাডিতে মেয়েদের আর ছেলেদের অনুপাত 3:3:1, আর কোনো কোনো স্টাডিতে 8:1ও এসেছে। তো যেটা বোঝা যাচ্ছে যে মেয়েদেরই এটার আক্রান্ত হার বেশি। এবং এটা সাধারণত ইয়াং অ্যাডাল্ট, এদেরকেই ধরে, ইয়াং অ্যাডাল্ট ফিমেল, এই গ্রুপটাকেই স্ক্লেরোডার্মাটা বেশি ধরে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, এই অসুখে যারা মূলত আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কি কি আসলে প্রাথমিক উপসর্গ দেখা দিচ্ছে রোগীরা যখন স্যার আসছেন? অধিকাংশ ক্ষেত্রে স্যার কি কি দেখছেন উপসর্গ? ধন্যবাদ। স্ক্লেরোডার্মার মধ্যে মোটামুটি দুইটা ভাগ আছে। একটা লিমিটেড, আর একটা হচ্ছে ডিফিউজ। তো লিমিটেডটা হচ্ছে তার স্কিনের আক্রান্তের হারটা একটু কম, এলবোন ডিস্টালি। আর ডিফিউজ যেটা, এটা এলবোর প্রক্সিমালি, মূলত অনেকে সারা শরীরই আসলে এটা ইনভলভ করে ফেলে। তো যেটা আমরা বললাম প্রথমে, যেটা আসলে যেহেতু চামড়ার ম্যানিফেস্টেশন বা স্কিনের ম্যানিফেস্টেশনটাই, এটা এটা একটা স্কিনটা টাইট হয়ে যায়। স্কিনটা টাইট হয়ে যায়, এটা একটা। এটা মূলত যাদের ডিফিউজ তাদের ক্ষেত্রে এটা একটা উপসর্গ। আর এছাড়াও আরেকটা উপসর্গ হচ্ছে রেনল্ডস ফেনোমেনা বলে। রেনল্ডস ফেনোমেনাটা হচ্ছে যে আমাদের হাতের রঙের টা পরিবর্তন হয়ে যাওয়া। বিশেষত যদি আমাদের একটা কোল্ড এক্সপোজার, ঠান্ডার দিক, যদি আমরা এক্সপোজ হই, ঠান্ডা পানি, ঠান্ডা আবহাওয়া, এগুলোতে যদি আমরা এক্সপোজ হই, তাহলে দেখা যাবে যে আমাদের হাতের পায়ের কালার গুলো, রংগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশেষত এটা হচ্ছে সাদা হয়ে যায়, নীল হয়ে যায়, লাল হয়ে যায়। ইংরেজিতে বলে প্যালর সাইনোসিস রেডনেস, পিসিআর, মুখস্থ রাখা, মনে রাখার জন্য। তো ওরকম রং চেঞ্জ হয়ে যায়। এটা ডিফিউজও হয়, তবে লিমিটেডের এটা মানে এটা প্রেজেন্টেশনটা খুব বেশি। এবং দেখা যায় যে আহ, পুরো চামড়ার ম্যানিফেস্টেশন আসার কয়েক বছর আগে থেকেও হয়তো দেখা যাচ্ছে যে রেনল্ডস ফেনোমেনা, বা যেটা আমরা বললাম যে রং পরিবর্তন হয়ে যাওয়া হাতের, সেটা শুরু হয়ে যায়। আর এছাড়া আমরা একটু আগে বলেছি যে আমাদের আসলে বিভিন্ন অর্গান আক্রান্ত হয়, যদিও এটা একটু অ্যাডভান্স স্টেজে। তারপরেও এটা অনেকেরই হয়ে যায়। অনেকে তো, আমাদের দেশে তো আর সবাই আসলে ওইভাবে সতর্ক না। তো যাদের হয়তো একটু অ্যাডভান্স হয়ে গেলে তখন আমাদের ফুসফুসের সমস্যার মধ্যে আবার এটা বলে ডিপিএলডি বলে আর কি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। আমাদের পুরো লাংটাই এটাতে এফেক্টেড হয়ে যায়। সেটা যখন হয় তখন শ্বাসকষ্ট, স্পেশালি হাঁটা চলা করার সময় শ্বাসকষ্ট, হাঁটতে পারে না, হাঁটতে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর আরেকটা, এটা লিমিটেড যেটা ভ্যারাইটি, লিমিটেড দুইটা ভাগ বললাম। লিমিটেড ভ্যারাইটিতে আবার হয় পালমোনারি হাইপারটেনশন। ওটা তো মানে একটা শ্বাসকষ্ট, এক্সারশনাল ডিসনিয়া, মানে হাঁটতে গেলে, পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট, ওইটা এই সমস্যাগুলো নিয়ে আসে। আর আরেকটা হচ্ছে যে আমাদের ইয়াটা যেটা, পরিপাকতন্ত্রের যেটা, এটা খুব কমন একটা প্রবলেম। পরিপাকতন্ত্রের যদিও অতটা ভয়ানক না, তো কিন্তু মানে হার্ট লাং এর মতো যে সমস্যাটা, কিন্তু পরিপাকতন্ত্রের যেটা, এটা খুব বিরক্তিকর বা বেশিরভাগেরই হয়, সেটা হচ্ছে যে রিফ্লাক্স ইসোফেজাইটিস। তারপরে হচ্ছে যে কারো কারো কনস্টিপেশন, এটাকে অনেকে আবার কনস্টিপেশন মানে পায়খানা কষা হয়ে যাওয়া। রিফ্লাক্স ইসোফেজাইটিস মানে তার উপর খাবারটা একটু মানে চুকা ঢেক, যেটা হয় বিভিন্ন ভাবে মানুষ এক্সপ্রেস করে, গ্যাসের সমস্যা, চুকা ঢেক, তাতে বুক জ্বালা পোড়া করা, এই জিনিসগুলো খুবই কমন। আবার অনেকের ক্ষেত্রে যেহেতু এটা স্ক্লেরোডার্মাটা একটু মানে অর্গান গুলোকে শক্ত করে ফেলে, জিআই ট্র্যাকটাকে একটু শক্ত করে ফেলে, এতে অনেক সময় মানে শক্ত হয়ে যাওয়ার কারণেও ব্লাইন্ড লুপ হওয়ার পর ওখানে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে আবার ডায়রিয়া হয়ে যায়। তার মানে কনস্টিপেশনও হয়, ডায়রিয়াও হয়, রিফ্লাক্স ইসোফেজাইটিস যেটা বললাম, বুক জ্বালা, তারপর বিভিন্ন ঢেকুর ওঠা, এই সমস্যাগুলো হয়। আর চামড়ার সমস্যা তো বললামই শুরুতে, চামড়াটা খুব বেশি কমন আমাদের, বা স্পেশালি যেহেতু মেয়েদের, মেয়েদের যদি হয় তাহলে তো স্বাভাবিক, তখন এটা তো শরীরের চেহারাটাকে অনেকটা বিকৃত করে ফেলে, মুখটা ছোট হয়ে যায়, নাকটা অতিরিক্ত খাড়া হয়ে যায়, একেবারে মানে মুখের ফ্যাট ট্যাট চলে যায়, যেহেতু একেবারে মুখটা চিপসে যায়। তো এইসব জিনিসগুলোর কারণেও, সমস্যাগুলোর কারণে এগুলো নিয়েও আসে। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে আমাদেরকে উপসর্গগুলো কখন কোনটা দেখা দিতে পারে স্যার এই ব্যাপারগুলো আমাদেরকে জানানোর জন্য আমার মনে হয় দর্শক যারা দেখছেন আমরা অনেক বেশি সতর্ক হব। কেননা স্যার বলেছেন আসলে এটা মোটামুটি মহিলাদের বেশি হচ্ছে এবং একটু মোটামুটি ইয়াং এজে কিন্তু দেখা দিচ্ছে উপসর্গগুলো। সুতরাং আসলে আমাদের স্কিন টাইট হয়ে যাবে, কিংবা স্যার বলেন যে ফ্যাট লস হয়ে যায়, কিংবা একটু দেখতে আসলে অসামঞ্জস্যপূর্ণ দেখা, এই জিনিসটা আমরা আসলে
কেউই চাই না। সুতরাং আমরা সতর্ক থাকবো এই বিষয়গুলোতে, এবং কারো এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং সেই সাথে স্যার একটি বিষয় কিন্তু জানিয়েছেন যে অনেকে ঠান্ডায় কিন্তু তাদের চামড়াটা হচ্ছে পেল হয়ে যায়, রেনল্ডস ফেনোমেননের কথা স্যার বললেন। এই সমস্যাতে অনেকেই আক্রান্ত হয়তো হন, বিশেষ করে শীতকালে এই উপসর্গগুলো দেখা দেন। আপনারাও একেবারেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিবেন, কেননা আপনার এই কারণের মানে এই যে উপসর্গটি দেখা দিচ্ছে এর পেছনে কিন্তু কারণ হিসেবে কাজ করতে পারে স্ক্লেরোডার্মা। সুতরাং আমরা আরো সতর্ক হব দর্শক। স্যার এই যে বিভিন্ন উপসর্গগুলো সম্পর্কে জানলাম, স্যার আসলে উপসর্গ যখন আপনি বলছিলেন যে অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, লাং ইনভলভমেন্ট হচ্ছে কিংবা হার্ট কিংবা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক স্যার ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, তো স্যার এই ক্ষেত্রে উপসর্গগুলো তো আসলে বেশ আলাদা, একটার সাথে আরেকটা মেলে না। তো সেই ক্ষেত্রে স্যার যখন ডায়াগনোসিস এর প্রশ্ন আসে উপসর্গের পরে, স্যার যখন চিন্তা করেন যে এই রোগী হয়তো স্ক্লেরোডার্মাতে আক্রান্ত, সেক্ষেত্রে স্যার পরবর্তী অ্যাপ্রোচটা কি হয়? স্যার ক্লিনিক্যালি কি কিছু দেখার আছে কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষা স্যার, মানে কিভাবে আসলে ডায়াগনোসিসে পৌঁছান? হ্যাঁ, ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমাদের মূলত স্ক্লেরোডার্মা এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে মানে অনেকটা করা যায়। পেশেন্ট আমরা মানে যারা এই স্ক্লেরোডার্মার পেশেন্ট আমরা দেখি, তাহলে আসলে আমরা শুরুতে দেখেই কিছুটা সন্দেহ করি। তাদের কমপ্লেন তো আছেই, রেনল্ডস এর কমপ্লেন, স্কিনের টাইটেনিং কমপ্লেন দেখলে তারপর যখন আমরা পেশেন্টের স্কিন গুলো ধরে দেখি, এগুলো বিভিন্ন মানে স্কোরিং করা যায়, স্কিনের এটা স্কোরিং আছে। সে মানে আমরা কতটুকু ইনভলভ হলো, মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল মানে একটা জয়েন্টের এটা কতটুকু উপরে গেল, সেগুলো দেখে আসলে দেখেও কিছুটা ডায়াগনোসিস করা যায়। তারপরেও আমরা ওটার ভ্যারাইটিটা কোন ভ্যারাইটি, তারপরে আরো কিছু মানে টেস্ট আছে যেগুলো দিয়ে আমরা এগুলো কনফার্ম করার চেষ্টা করি। বা শুরুতেই আমরা তো সবসময় চাইবো যে একটা রোগ যাতে আমরা খুব শুরুতেই ধরে ফেলতে পারি। একটা পেশেন্ট যদি রেনল্ডস ফেনোমেনার কমপ্লেনই যায়, আমরা বললাম যে অনেক সময় কয়েক বছর আগে শুধু রেনল্ডস ফেনোমেনার কমপ্লেনটাই থাকে। এখন রেনল্ডস ফেনোমেনার যদিও কারণ সবচেয়ে বেশি কারণ যদি এক দুই তিন কারণ বলে স্ক্লেরোডার্মা, তারপরে হচ্ছে অন্যান্য কারণ, তারপরে অন্যান্য কারণ তো আছে। এখন অন্যান্য কারণ থাকলে শুধু রেনোস ফেনোমেনা দিয়ে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো না। একটা পেশেন্ট যদি রেনোস ফেনোমেনা নিয়ে আসে, তাহলে আমাদের তখনই আমাদের চিন্তা আসবে যে হ্যাঁ এটা এটা হতে পারে। প্রথম অন্য জিনিসগুলো হতে পারে, তখন আমরা এগুলোকে আলাদা করার চেষ্টা করি। যেমন আরেকটা কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে এসএলই। হ্যাঁ, এসএলই তো রেনোস ফেনোমেনা হয়, বা অন্য কানেক্টিভ টিস্যু ওগুলো তো রেনোস ফেনোমেনা হয়, কিন্তু স্ক্লেরোটার মধ্যে বেশি হয়। তো সেক্ষেত্রে কিছু টেস্ট আছে যে টেস্ট গুলো দিয়ে আমরা আলাদা করতে পারি। একটা কমন টেস্ট হচ্ছে এএনএ টেস্ট, যেটা বলি আমরা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। তো সেটা দিয়ে আগে কানেক্টিভ টিস্যু গ্রুপটাকে সিলেক্ট করি যে হ্যাঁ এটা গ্রুপের ডিজিজ। দেখার পরে এরপরে কোনটা, এরপরে আবার আমাদের বিভিন্ন টেস্ট আছে, সেটা সেন্টিমিয়ার অ্যান্টিবডি, এনটিএসএলএন 70 অ্যান্টিবডি। তো সেগুলো দেখে আমরা এটা ডিফিউজ না লিমিটেড এগুলো ভাগ করি। এগুলো ভাগ করার পরেও আবার আসলে কিছু জিনিস দেখা যায়, যেমন কাদের পালমোনারি হাইপারটেনশন হবে, কাদের ডিপিএলডি হবে। তো সেই জিনিসগুলোর জন্য কিছু টেস্ট আছে। এছাড়াও কিছু সহজ কিছু টেস্ট আছে, যেমন আমরা যেটা বললাম যে শ্বাসকষ্টের, শ্বাসকষ্ট যদি দেখার জন্য সেগুলো তো আছে যে আমরা যদি একটা পালমোনারি হাইপারটেনশন বা ডিপিএলডি হয়ে যায়, সেগুলো দেখার জন্য তো আমাদের ইকোকার্ডিওগ্রাফি বা সিটি স্ক্যান, এইচআরসিটি এগুলো আছে। কিন্তু এছাড়াও সহজ যেটা, যেটা আমাদের হয়তো ওয়ার্ডে করে ফেলা সম্ভব বা চেম্বারে হয়তো করা সম্ভব, 6 মিনিট ওয়াকিং টেস্ট, তারপরে হচ্ছে আমাদের স্পাইরোমেট্রি, এগুলো দেখেও আমাদের পেশেন্টের লাং ইনভলভমেন্ট হয়ে গেল কিনা, হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারি। তো মূলত রোগটা ধরার জন্য কিছু টেস্ট, তারপরে রোগের কমপ্লিকেশনস গুলো ধরার জন্য কিছু টেস্ট আসছে। তো সেগুলো টেস্ট গুলো দেখলে আমরা রোগটা 1 নম্বর রোগটা কনফার্ম করা, 2 নম্বর হচ্ছে রোগের কমপ্লিকেশনস কার কোনটা হলো, কে কোন গ্রুপের, সেগুলো দেখার জন্য টেস্ট গুলো বাংলাদেশে অ্যাভেলেবল, এগুলো আমরা করতে পারি। এছাড়াও আরেকটা টুলস আছে যেটা খুব সহজ একটা এটা হচ্ছে যেটা ইদানিং বিএসএম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা এটা দেখার সুযোগ আছে। ক্যাপিলার স্কোপ করে, নেল ফোল্ড ক্যাপিলার স্কোপ, আমাদের নখের ওই জায়গায় নেল ফোল্ড যেখানে আছে, তো সেখানে ক্যাপিলারি স্কোপ দিয়ে আমাদের ওখান দিয়ে আমাদের ক্যাপিলারি লুপস গুলো দেখে আমাদের খুব সহজে, এটা একটু স্পেসিফিক প্যাটার্ন আছে, জাস্ট ক্লিন মানে আমরা ফান্ডোস্কোপ ওইসব দিয়ে দেখেই আমরা কিন্তু বলে ফেলতে পারি যে হ্যাঁ আমার স্কোটামা আছে। হয়তো পেশেন্ট নিয়ে আসলো আমাদের কাছে রেনল্ডস ফেনোমেনা, আর আমরা তো অন্যান্য টেস্ট গুলো করার আগে জাস্ট নেল ফোল্ড ক্যাপিলারি স্কোপ দেখেও আমরা সন্দেহ করে ফেলতে পারি যে হ্যাঁ ওনার কিন্তু সিস্টেমিক স্ক্লেরোসিস বা স্ক্লেরোডার্মা আছে। তো যদিও এ ফাঁকে একটা কথা বলি, স্ক্লেরোডার্মা তো কানেক্টিভ টিস্যু ডিজিজ, এদের আবার কানেক্টিভ টিস্যু ডিজিজের মধ্যে একটা আবার ব্যাপার আছে, যেটা হচ্ছে যে একটার সাথে আবার আরেকটা অনেক সময় ওভারল্যাপ হয়। মানে একটা থাকলে অন্যটা একেবারেই থাকবে না, এটা সবসময় আবার হয় না। যেমন হয়তো লিমিটেড স্ক্লেরোডার্মা আছে, তার সাথে কিছুটা এসএলই আছে। হ্যাঁ, ডার্মাটোমাইসিটিস, পলিমাইটিসাইটিস আছে, মিসক্যালকুলেশন, এগুলো আবার থাকে কোনো কোনো সময়। যাক আমরা জটিল না করি,
তবে মূলত খুব সহজ কিছু ক্লিনিক্যাল টেস্ট করে আমাদের এগুলো ডায়াগনোসিস করা সম্ভব, এগুলো বাংলাদেশেই সম্ভব, ভালোভাবে সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার আমার দর্শকদেরকে, বিশেষ করে স্ক্লেরোডার্মা রোগীদেরকে আশ্বস্ত করার জন্য যে আসলে খুব সহজেই কিন্তু ডায়াগনোসিস এবং ফলো আপ এর ক্ষেত্রে রোগের প্রোগ্রেশনটা কতটুকু এই বিষয়গুলো জানা যাচ্ছে, এবং আমাদের দেশে আসলে খুব সহজেই এই টেস্ট গুলো করা যাচ্ছে স্যার। ধন্যবাদ জানাই আপনাকে। স্যার এই যে আমরা স্ক্লেরোডার্মা নিয়ে কথা বলছি স্যার, এই অসুখটা যাদের আসলে হয়েছে ডায়াগনোসিসটা হওয়ার পরে স্যার চিকিৎসাটা কিভাবে করা হয়? তো ধন্যবাদ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিকিৎসা তো স্ক্লেরোডার্মার ক্ষেত্রে আমরা এক নম্বর তো যে কোনো মানে যেটা ক্রনিক রোগ, যেটা অনেক দিনের রোগ, সেক্ষেত্রে আমাদের চিকিৎসার একটা পার্ট হচ্ছে যে আমাদের আসলে পেশেন্টের কাউন্সেলিং, পেশেন্টকে একটু বোঝানো যে আসলে রোগটা কি, রোগটা মানে কেন হলো, পেশেন্টে জিজ্ঞেস করে যে স্যার আমার কেন হলো, আমার কি অপরাধ, বা আমার কি কোনো ফল্ট ছিল, আমার কি কোনো দোষ ছিল, বা আমি কি আমার কোনো চলাফেরায় ভুল ছিল যে কারণে আমার এই রোগটা হয়ে গেল। তো সেখানে আমাদের রোগটাকে তাকে বুঝাই বলতে হয় যে না, এটা কোনো অভিশাপ কিনা। তো যাক, তাদেরকে রোগটা বোঝানো, আর রোগটা বোঝানোর পরে তারপরে আমাদেরকে একটু বোঝাইতে হয় যে রোগটা আসলে যদি আমরা না করি, চিকিৎসা না করি, রোগের চিকিৎসা না করি, সরি চিকিৎসা না করি, তাহলে কি হতে পারে, এই জিনিসটা আমাদের ন্যাচারাল হিস্ট্রিটা, এর ন্যাচারাল হিস্ট্রিটা আমাদেরকে বুঝতে হবে রোগীদেরকে। আর না হলে তো বুঝবে না যে আচ্ছা ঠিক আছে, না একটু রেনোস্পেরামিন একটু ব্যথা পাচ্ছি, কষ্ট করছি, কিছুটা ইয়ার সমস্যা হচ্ছে, এটা না চললো, কিন্তু এটা না করলে আর কি হতে পারে। তো সুতরাং ওটা না করলে যে তার আরো ভিতরের অর্গান গুলো আরো ড্যামেজ হতে পারে, একটু হয়তো প্রোগ্রেস হয়েছে, এটা আরো বেশি প্রোগ্রেস করে ফেলতে পারে, এটা যে লাইফ থ্রেটেনিং একটা ডিজিজ হয়ে যেতে পারে, হয়ে যায়। তো সেই জিনিসগুলো তাদেরকে একটু বোঝানো। তো এগুলো তারপরে আমাদের চিকিৎসা কি কি আছে, আমাদের সেই চিকিৎসাগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া দেওয়া। কারণ আমাদের তো রোগের মানে রোগী যারা আছে তাদের আর্থসামাজিক অবস্থাতে এক একজনের এক এক রকম। আর তো সে এক এক রকম হলে কাকে আমরা কোনটা অ্যাপ্রোচ করতে পারবো, কে কতটা এফোর্ড করতে পারবে, সেই চিকিৎসাগুলো কোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, কোনগুলো হয়তো যদি কোনো কারণে বাংলাদেশে অ্যাভেলেবল, যদিও এখন মোটামুটি সবই বাংলাদেশে অ্যাভেলেবল, সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দিই। তারপরে মূল চিকিৎসায় যাই। মূল চিকিৎসা যাওয়ার সময় আমাদের আসলে স্ক্লেরোডার্মার চিকিৎসার মধ্যে কিছু নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যেমন আমরা যদি রেনল্ডস ফেনোমেনটা দিয়ে শুরু করি, আমরা বলেছি যেটা আসলে একটা ঠান্ডার পানি বা ঠান্ডা ওয়েদার, এগুলোর এক্সপোজারে গেলে এটা বেড়ে যায়, বেড়ে গেলে খুব পেইনফুল, এটা পেইনফুল, ইভেন এটা গ্যাংগ্রিন মানে করে ফেলে। স্পেশালি কখন করে, শীতকালে। শীতকালে যেহেতু ওয়েদারটাও ঠান্ডা, তারপরে আমাদের ঠান্ডা পানির এক্সপোজার হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এক তো ঠান্ডার এক্সপোজারে যাওয়া যাবে না, আমাদের পানিটা একটু গরম করতে হবে, আমাদের কাপড় চোপড় পরতে হবে গরম কাপড়, এমনকি যেগুলো এক্সপোজ পার্ট আমাদের হাত পা যেগুলো আছে সেগুলো আমরা ঢেকে রাখতে হবে। ঢেকে রাখবো কি হবে, মোজা পরে, হাত মোজা পা মোজা আমরা কিন্তু ওদেরকে অ্যাডভাইস করি, আপনারা হাত মোজা পরবেন, পা মোজা পরবেন, সো দ্যাট আপনার হাতগুলো গরম থাকে, পা গুলো গরম থাকে। তখন আমাদের মানে রক্ত যে সঞ্চালনটা, ব্লাড সাপ্লাইটা, এটা ঠিক মতো মোটামুটি থাকে, থাকলে তাদের এই অ্যাটাকটা কম হয়। আর যদি কারো হঠাৎ করে একটা অ্যাটাক হয়ে যায়, তখন আমরা একটু শিখাই দিই, আপনার খুব যদি অ্যাটাক হয়ে যায়, সাথে সাথে আপনার এক্সিলার নিচে হাত দিয়ে দিবেন, বগলের নিচে হাত দিয়ে দিবেন, দুই হাত দিয়ে দিবেন, সাথে সাথে এটা একটা ওয়ার্ম প্লেস, ওটা একটা গরম জায়গা। তো সেক্ষেত্রে আপনাদের মানে হঠাৎ করে যে একটা বিপদ, হঠাৎ করে যে একটা ব্যথা, তীব্র ব্যথা, সে ব্যথা থেকে হয়তো ওনারা মুক্তি পেয়ে যেতে পারেন। এগুলো কিন্তু ওষুধ না, কিন্তু কিন্তু এগুলো তাদের হেল্প করে, প্রচন্ড ভাবে হেল্প করতে পারে। তারপরে যেহেতু স্কিনটা টাইট হয়ে যায়, টাইট হয়ে যাওয়ার সময় আমাদের স্কিনের নিচের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আসলে আস্তে আস্তে লস হয়ে যায়। তার শুধু ফ্যাট যায় না, তার সিবাম যায়, তার সোয়েট সরি সোয়েট গ্ল্যান্ড যায়। তো এগুলো যখন যায়, তখন তার স্কিন গুলো হয়ে যায় ড্রাই। ড্রাই যখন হয়ে যায়, তখন এগুলো বিভিন্ন রকমের আহ, জিনিস দেওয়ার জীবাণু দ্বারা বা বিভিন্ন রকমের ইয়ার আক্রান্ত হয়ে যেতে পারে। সে কারণে আমরা তাদেরকে বলি যে, অ্যাডভাইস করি যে আপনারা এমন কিছু ব্যবহার করবেন না যাতে আপনার স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায়। যেমন আমরা সাবান ব্যবহার করার ক্ষেত্রে সাধারণ যে সাবানগুলো, ওগুলো আমরা বলি যে আপনারা এগুলো ব্যবহার করবেন না। যদি করেন তাহলে গ্লিসারিন সমৃদ্ধ যে সাবানগুলো, সে সাবানগুলো ব্যবহার করবেন। এমনকি সেটা যেমন আছে, যদি আমি নামই বলে দিই, যেমন তিব্বত গ্লিসারিন লন্ড্রি সোপ একটা, হয়তো আরো আছে, আমি একটা নাম মনে করলাম। তারপরে আমরা যখন গায়ে সাবান দেওয়ার সময়, যেটা গায়ে সাবান দেওয়ার সময় যদি আমাদের অল্প পয়সায় কিনতে চাই, তাহলে কস্ট গ্লিসারিন সোপ আছে একটা, তারপরে আমাদের ডাভ সাবান আছে একটা, এগুলো অ্যাভেলেবল। তো সেই জিনিসগুলো আমরা ইউজ করবো যেগুলো গ্লিসারিন সমৃদ্ধ, এই জিনিসগুলো ইউজ করব। তারপর কিছু কিছু আহ, জিনিস, যে প্রফেশন গুলোতে খুব বেশি ভাইব্রেশন হয়, সে ভাইব্রেটিং টুলস ইউজ করতে হয়, হয়তো ড্রিল মেশিন টেশিন যারা আছে, কোনো
পেশেন্ট যদি আমার ড্রিল মেশিন ইউজ করে তাহলে বলতে হবে না বাবা তোমার এটা ইউজ করা যাবে না, এটা তোমার জন্য হার্মফুল। কিছু কিছু ড্রাগস আছে, যে ওষুধ আছে, যে ওষুধগুলো যেমন বিটা ব্লকার একটা ওষুধ, এমনি তার ব্লাড সাপ্লাই কম, যদি আমরা বিটা ব্লকারের মতো যাতে ওষুধ দিই তাহলে এদের এই জিনিসগুলো অ্যাভয়েড করতে বলতে হবে। এটা হলো সরি, এগুলো হচ্ছে কি কি আমাদের মানে নন ফার্মাকোলজিক্যাল আমাদের কি কি করতে হবে উপদেশগুলো। আর ওষুধের মধ্যে যেগুলো, সেটা হচ্ছে রেনল্ডস ফেনোমেনার জন্য কিছু ওষুধ আছে। সেই ওষুধগুলো সিমটোম্যাটিক ড্রাগের মধ্যে অনেকগুলো গ্রুপের ওষুধ আছে। এগুলো হয়তো দর্শকদের জন্য কঠিন হয়ে যাবে, তাদের যে হাতের রং পাল্টে যায়, হাতের রঙে ব্যথা হয়, এগুলোর জন্য আমরা যদি ডাক্তারকে শুনে থাকি তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, তারপরে আমাদের সিলডেনাফিল, টার্ডালাফিল, তারপরে বোসেনটান, অনেকগুলো ওষুধ আছে, প্রোস্টাসাইক্লিন, এই জিনিসগুলো আহ, ওষুধগুলো দিয়ে আমরা যাদের অ্যাকিউট বা খুব বেশি হয় তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। কারণ অনেকের হাত বা ঘা হয়ে যায়, মানে আঙ্গুলের মাথা মানে গ্যাংগ্রিন হয়ে পড়ে যায়। তো সেরকম ক্ষেত্রে আমাদের হয়তো অনেকগুলো ওষুধ ইউজ করতে হয় এই শুধু ডেনস ফেনোমেনাকে কন্ট্রোল করার জন্য। তারপরে আমাদের যে স্কিন এবং স্কিনের ইনভলভমেন্ট যদি বেশি হয়ে যায়, ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট হওয়া শুরু হয়, তখন আমাদের ডিজিজ মডিফাইং কিছু ড্রাগ আছে, আমাদের রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ড্রাগ আছে। সেই ড্রাগের মধ্যে আমাদের অনেকগুলো ড্রাগ আছে, মানে সস্তার ওষুধের মধ্যে বা খুব মানে কমন ওষুধের মধ্যে মেথোট্রেক্সেট একটা ওষুধ আছে, যেটা আমরা অন্য রিমোটেড আর্থ্রাইটিস অন্য রোগগুলোতে ইউজ করি, সেটা ইউজ করা যায়। মাইক্রোফেনোলেট মুফেটিল ইউজ করা যায়, সাইক্লোফসফেনামাইড, যেগুলো সব বাংলাদেশে অ্যাভেলেবেল। তো সেই ড্রাগগুলো আমরা ইউজ করে রোগের প্রোগ্রেশনটাকে হল্ট করার জন্য, যা স্পেশালি যে রোগগুলো আমাদের চামড়াকে খুব বেশি ইনভলভ করে ফেলতেছে, এবং যে রোগগুলো আমাদের ইন্টারনাল অর্গান, আমাদের লাং, আমাদের হার্ট, এগুলি অর্গান এফেক্ট করে ফেলতেছে, তাদের ক্ষেত্রে আমরা এই ডিজিজ মডিফাইং ড্রাগ আমরা ইউজ করতে পারতেছি। তারপরে এরপরে যদি আরো কমপ্লিকেশন কারো হয়ে যায়, সেক্ষেত্রে সিমটোমেটিক ড্রাগ গুলো, যাদের ডিপিএলডি হলে তাহলে তার সিমটোমেটিক ড্রাগ গুলো আমরা সেক্ষেত্রে দিয়ে থাকি। আর ডিজিজ মডিফাইং ড্রাগ তো আছে। ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে চিকিৎসার পুরো আসলে প্রসেসটা আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। এবং আমরা বুঝতে পারলাম আসলে এখানে ঔষধের পাশাপাশি কিন্তু আমাদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যাদের স্ক্লেরোডার্মা অসুখটি আছে, এবং বেশ কিছু উপদেশ স্যার কিন্তু আমাদের দিয়ে দিয়েছেন, বিশেষ করে ঠান্ডায় যখন শীতকালে ঠান্ডা পানি যদি হাতে লাগে, কিংবা ঠান্ডা পরিবেশে যদি থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাইলে আপনার বগলের নিচে হাতটা রেখে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা রিলিফ পেতে পারেন যদি রেনাউন্স ফেনোমেনন থাকে। এবং আমরা পুরো চিকিৎসা প্রণালীটা সম্পর্কে জেনে নিলাম স্যার। চিকিৎসার পাশাপাশি কি অন্য কোনো ডায়েট সংক্রান্ত কোনো স্যার এক্ষেত্রে বিধিনিষেধ আছে কিনা, কোনো খাবারে কোনো নিষেধ আছে কিনা স্যার, এই বিষয়টি অনেকে জানতে চান, অনেক দর্শক। খাবারের ঠিক সেভাবে বিধিনিষেধ নাই, স্বাভাবিকভাবে পুষ্টিকর খাবার খেতে হবে, এটা তো একটা আছে। আরেকটা হচ্ছে যে আমাদের যেহেতু রিফ্লাক্স ইসোফেজাইটিস হয়, সেক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা যেসব খাবারগুলো আমাদের রিফ্লাক্স ইসোফেজাইটিস বাড়াতে পারে, আহ, অতিরিক্ত কফি খাওয়া, চকলেট খাওয়া, এই জিনিসগুলো। তারপরে খাবারের ক্ষেত্রে বেড টাইমে আমাদের শোয়ার বেশ আগে খেয়ে ফেলা, এই জিনিসগুলো আমাদের নিয়ম কানুনের এই ব্যাপারগুলো আছে। যেহেতু রিফ্লেক্স ইসোফেজাইটিস এটা একটা খুবই কমন, দেখা গেছে যে 100 জনের মধ্যে 90 জনেরই এই জিআইটি সিমটম হয়, তার মানে প্রায় সবারই হয়। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের একটু সতর্ক থাকা দরকার আছে। তবে আর খাবারের মধ্যে যেহেতু রোগটা একটা ক্রনিক রোগ, সেহেতু আমাদের পুষ্টিকর খাবার তো খেতেই হবে। তারপরে আবার আরেকটা আছে যে অনেক সময় ম্যাল অ্যাবজর্পশন হয়, একটা গ্রুপের যাদের ডায়রিয়া হয়ে যায়, ম্যাল অ্যাবজর্পশন হয়, সেক্ষেত্রে আমাদের হয়তো আরেকটু একটু সতর্ক থাকতে হবে, যে ডায়রিয়া হয়ে যায় বা লুজ হয়ে যায় এমন যাতে খাবার দাবার না খায়। আর আমাদের যেটা হচ্ছে যে সার্বিক পুষ্টি মেনটেন করা, সেটাই বেশি জরুরি। ধন্যবাদ স্যার। স্যার একটি বিষয় জানতে ইচ্ছে করছে, এটি স্যার আপনি বলেছেন আলোচনার শুরুতে, মেয়েদের একটু বেশি হয় তুলনামূলক, এবং সেই সাথে অল্প বয়সী যাদের একটু ইয়াং এজে আসলে এই প্রকোপটা দেখা দেয়। তো এই ক্ষেত্রে স্যার একজন স্ক্লেরোডার্মায় আক্রান্ত একজন মহিলা, তিনি যদি রিপ্রোডাক্টিভ এজের মাঝে থাকেন, তিনি সন্তান গর্ভধারণের পরিকল্পনা করেন, কিংবা স্যার কোনো কারণে তিনি কনসিভ করেছেন, স্যার সেক্ষেত্রে আসলে কোনো স্পেশাল কোনো বিধিনিষেধ কিংবা চিকিৎসার ক্ষেত্রে কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে কিনা স্যার? ধন্যবাদ। হ্যাঁ, সেটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেয়েদের ক্ষেত্রে আসলে আমাদের স্ক্লেরোডার্মার তো কিছু ড্রাগ আছে, যে ড্রাগ গুলো আমরা ডিজিজ মডিফাই করতে দেই। তো দুর্ভাগ্যজনক ভাবে যে স্ক্লেরোডার্মার যে ওষুধগুলোর নাম আমরা বললাম, সেগুলো প্রায় সবগুলোই আমাদের প্রেগনেন্সির সময়ের সাথে কম্পেটিবল না। কিন্তু অন্য ড্রাগ গুলো যেগুলো সিমটোমেটিক ড্রাগ গুলো, ওগুলো কম্পেটিবল।
তবে সবারই তো ওরকম হয়ে যায় না, আর ইন্টারনাল অর্গান যখন এফেক্টেড বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রেগনেন্সিটাও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং স্পেশালি স্ক্লেরোডার্মার ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা স্ক্লেরোডার্মার রেনাল ক্রাইসিস। এটা একটা টার্ম আছে যেটাতে কিডনি এফেক্টেড হয়ে তাদের কিডনির সমস্যা, তাদেরকে প্রেশারের সমস্যা, এই জিনিসগুলো বেড়ে যায় সেসব ক্ষেত্রে কিন্তু এটা একটু লাইফ থ্রেটেনিং। মানে ওইসব ক্ষেত্রে প্রেগনেন্সি আমাদের না যাওয়াই ভালো হবে। পালমোনারি হাইপারটেনশন যদি সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন হয়, বা ডিপিএলডি যদি খুব সিভিয়ার ফর্মে চলে যায়, ওসব ক্ষেত্রে না যাওয়াই ভালো। তবে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আহ, যদি আমরা ডিজিজটা হল্ট করে ফেলতে পারি, ডিজিজটার প্রসেসটা হল্ট, একটা সময় কিন্তু এটা স্ক্লেরোডার্মার ডিজিজটা কিন্তু একটা সময় হল্ট হয়ে যায়। এটা এমন না যে প্রোগ্রেসিভ সারা জীবন প্রোগ্রেসিভ হইতেই থাকলো, সেরকম টাইপ না আবার। এটার একটা সুবিধা হলো যে আমরা হয়তো দেখা গেলো যে কয়েক বছর ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে চিকিৎসাটা হল্ট হয়ে গেল, সরি মানে রোগটা রোগটা যদি হল্ট হয়ে যায়, আমরাও যদি তার কমপ্লিকেশনস গুলো তার ওভাবে যদি হতে না দিই, আমরা চিকিৎসা যদি ঠিক মতো করি, তাহলে দেখা গেলো যে যে ঝামেলাগুলোর কথা আমরা বললাম, যে ওষুধগুলোর কথা বললাম, সেগুলো তো একটা সময় আর লাগলো না। আর যখন তার এই সমস্যা মানে ওষুধগুলো লাগলো না, রোগটা নিয়ন্ত্রণে মোটামুটি চলে আসলো, তখন সে আবার প্রেগনেন্ট হতে হবে, তখন তার বাধা নাই। ধন্যবাদ স্যার। সুতরাং প্রেগনেন্সি প্ল্যান করতে গেলে যারা স্ক্লেরোডার্মা রোগী আছেন, একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর প্ল্যান করাটাই বোধহয় ভালো। আর স্যার, স্ক্লেরোডার্মা রোগী যারা আছেন, তারা নিশ্চয়ই জানতে চান যে আমার এই অসুখটি কখনো ভালো হবে কিনা। স্যার, সেই ক্ষেত্রে উত্তরটি কি হয়? মানে এটা আসলে পুরো কমপ্লিট কিওর হয়ে যাবে এটা ওভাবে বলা যায় না। তবে প্রসেসটা ঠিক না হলে মানে স্লো হয়ে যায় আর কি, প্রসেসটা অনেক স্লো হয়ে যায়। স্লো করে ফেলা সম্ভব ওষুধ দিয়ে, ডিজিজ মডিফাই করে, মডিফাইং ড্রাগ দিয়ে, আর বা তার যে নিয়ম কানুন, যার সিমটোমেটিক ড্রাগ গুলো দিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা যায়। তবে একেবারে 100% মানে পুরোপুরি কিওর করে ফেললাম আমরা 2-3 বছরের বা চিকিৎসা দিয়ে, ওইটাও অতক্ষণ পর্যন্ত এখনো হয় নাই। তো হয়তো এক সময় হয়ে যাবে, এক সময় তো ছিল যার হয় যক্ষা তার নাই রক্ষা, এখন তো যক্ষায় রক্ষা আছে। তো সেরকম একটা সময় হয়তো হয়ে যাবে যে এরকম কোনো ওষুধ আছে, আসলো সেটা ওটা রোগটাকে ভালো করলো। হালে আমাদের হেপাটাইটিস সি ভাইরাস আমরা দেখছি যে কিছু ড্রাগ চলে আসছে যেটা হেপাটাইটিস সি ভাইরাসকে কমপ্লিট কিওর করে দিচ্ছে, যেটা তো আর কয়েক বছর আগেও আমরা চিন্তা করতে পারতাম না। তো সেরকম হয়তো একটা সময় চলে আসবে, আমরা সেই সময় পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি। বর্তমান যে প্রচলিত চিকিৎসা যেগুলো আছে বিজ্ঞানসম্মত, সেই চিকিৎসাগুলো যদি আমরা নেই, হয়তো এই অদূর ভবিষ্যতে আবার নতুন কোনো ওষুধ চলে আসলে আমরা সেগুলো দিব। ওগুলো দিলে হয়তো একসময় ভালো হতেও পারে, তবে এখনো পর্যন্ত না। ধন্যবাদ স্যার। স্যার, স্ক্লেরোডার্মা রোগীরা আসলে চিকিৎসার জন্য কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে বেশি বেনিফিট পাবে, ভালো চিকিৎসাটা হবে স্যার, এই ব্যাপারে একটু যদি ধারণা দিয়ে দিতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে এগুলো তো একটু মানে আনকমন রোগ, আনকমন রোগ সেক্ষেত্রে তো আমি এটা দেখলাম প্রিভেলেন্সটা, এটা বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম এসছে। কোন কোন স্টাডিতে 30-40-এর ঘর পার মিলিয়ন, আবার কিছু স্টাডি দেখলাম 342 পার মিলিয়ন, এরকম আছে। তো যাক, ইউএসএ তে তারা তাদের 3 লক্ষ রোগী আছে সেরকম তারা দাবি করলো। তা ওদের হয়তো বেশি, আমি যেটা দেখলাম, আমরা যদি 200 ধরি, বা 10 লাখে 200 হলে 10 কোটিতে 20,000, 20 কোটিতে 40,000, আমি যদি আমাদের এইভাবে হিসাব করি, তাহলে আমাদের রোগী 40,000 রোগী, এটা 20 কোটি বা 18 কোটি লোকের জন্য খুব বেশি না। তো সেক্ষেত্রে এই রোগগুলো যেহেতু খুব বেশি ডিল করার অভিজ্ঞতা সবার নাই, সে কারণে যারা এই রোগগুলো বেশি ডিল করে, সে যাদের কাছে যাওয়াটাই তাদের জন্য সেফ, সেটা রিমাটোলজিস্ট যারা, রিমাটোলজিস্টরাই সাধারণত এই রোগগুলো বেশি ডিল করে। তো এখন একটা প্র্যাকটিক্যাল একটা সমস্যা, যেটা আসলে রিমাটোলজিস্টের সংখ্যা এখন আমাদের দেশে ওভাবে আহ, বেশি নাই। সেক্ষেত্রে রিমাটোলজিস্টের পরবর্তী ধাপ আমার মনে হয় মেডিসিন বিশেষজ্ঞদের কাছে যাওয়া দরকার হবে, কারণ ওনারা ওনাদের মানে স্ক্লেরোডার্মা সম্পর্কে রিমাটোলজিস্টের মতো না হলে ওনাদের বেশ ভালো ধারণা আছে। অন্য ডিসিপ্লিনের ওনাদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে, অন্যরা অন্যদিকে বসে এক্সপার্ট, এই লাইনে হয়তো একটু মানে ওনাদের একটু এক্সপার্টাইজ কম থাকতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে, শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে স্যার কি বলতে চান? প্রথমে হচ্ছে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য, রাষ্ট্রবিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর স্ক্লেরোডার্মার যে লক্ষণগুলো আমরা বললাম, সেই লক্ষণগুলো যদি চলে আসে, কারো কারো কখনো মনে হয় বা সন্দেহ হয় যে আমার হয়তো স্ক্লেরোডার্মা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মানে কাছে যে ডাক্তার আছে তার কাছে শরণাপন্ন হই প্রথমে। উনি যদি নিজে ওনার যদি আগের অভিজ্ঞতা থাকে, উনি তো নিজে কিছু চিকিৎসা করলেন, অথবা অন্য কারো কাছ থেকে যারা যারা ভালো চিকিৎসা করেন তাদের কাছে দিয়ে দিলেন। এছাড়া স্ক্লেরোডার্মার কাছাকাছি কিন্তু কিছু রোগ আছে,
যেগুলো স্কিনটা একটু শক্ত করতে পারে, সেই সব ক্ষেত্রে এগুলো আবার আলাদা করার ব্যাপার আছে। স্ক্লোইডিমা, স্ক্লোমিক্সিডিমা, ইওসিনোফিলিক ফাসাইটিস, এগুলো কিছু আছে, আরো কিছু রোগ আছে যেগুলো শুধু স্কিন টাইট হয়ে গেলেই সবগুলোকে আবার স্ক্লোডার্মা আমরা মনে না করে ফেলি। তো সেই জিনিসগুলো আমাদের, যাই হোক, এগুলো তো আর দর্শকরা বুঝবে না। তো সেগুলো ওরকম কোনোটা সন্দেহ হলেই, তাদের যদি স্কিন টাইট মনে হয়, যে হাত পা রং চেঞ্জ মনে হয়, শ্বাসকষ্ট, এগুলো কোনোটাই যদি মনে হয়, খুব দ্রুত ডাক্তারের কাছে যদি আমরা চিকিৎসা নিই, আমরা জটিলতা এড়ানো সম্ভব হবে এবং আমাদের ডিজিজ প্রসেস যেটা, এটাকে অনেক স্লো করে ফেলা সম্ভব হবে। আশা করি আমাদের দর্শকরা যদি কারো এই রোগ থাকে, তাদের কারো আত্মীয় স্বজনের কারো থাকে, তারা দ্রুত এই সুযোগটা, মানে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগ থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, আজ আমরা পুরো আলোচনা থেকে অনেক কিছু শিখেছি। আমার দর্শকরা উপকৃত হয়েছেন আমি নিশ্চিত। স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার, এবং এত কিছু জানানোর জন্য, তথ্য পরামর্শের জন্য স্যার আপনাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার কল্যাণ কামনা করছি স্যার। দর্শক যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক আমরা আজ কথা বললাম স্ক্লেরোডার্মা রোগ এবং চিকিৎসা নিয়ে। আশা করছি উপভোগ্য একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, যা আপনাদের কাজে আসবে। দর্শক সকলে ভালো থাকুন। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর 103তম পর্ব। এবং দর্শক আমাদের আজকের সাইন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, বরাবরের মতো, এবং পাওয়ার্ড বাই ডফাস্টিক গ্লুকোসিড। দর্শক পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.